আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বাহরাইন প্রবাসী এবং বাহরাইনে অবস্থানরত বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত জ্ঞানী, গুণী এবং শিক্ষিত মহল, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন, একজন বাহরাইন প্রবাসী, বাংলাদেশ থেকে আসা খেটে খাওয়া একজন পরিশ্রমী সাধারণ মানুষ। এটাই আমার পরিচয়। প্রিয় বাহরাইন প্রবাসী, আজ আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরতে এসেছি। সেটি নিম্নে তুলে ধরব। আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে হলেও আমার এই কথাটুকু আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। আমার জীবনের এটাই প্রথম এবং এটাই ফার্স্ট লাইফ। আমার জানা নেই আমি কখনো আমার জীবনে আমার ফেসবুকে কখনো আমার ছবি পোস্ট করেছি কিনা। সেটা হয়তো আমার অজান্তে হতে পারে। হয়তো কোনো আমার সংগঠনের কোনো ভাই করেছেন এবং আমার ছোট ছোট বাচ্চা আছে 8-10 বছরের, হয়তো আমার বাচ্চারা করেছেন। আমি আমার জীবনে কখনো একটা ছবিও পোস্ট করিনি, সেটা আমি কনফার্ম বলতে পারি। তো যাই হোক, সেটা আমার পেশা বা কোনো নেশা নয়, তাই আমার করা হয়নি। বাধ্য হয়েছি বিভিন্ন কারণবশত আজকে লাইফে আসতে। যদি আমার কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা হয়, আশা করি আপনারা অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত প্রবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাহরাইনে অবস্থানরত জনকল্যাণ, জনসেবা এবং অসহায় প্রবাসীদের কষ্ট দুঃখ দূর করার একটি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি প্রতিষ্ঠা করার উৎসাহ সাহস জুগিয়েছেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত KM জনাব মুমিনুর রহমান সাহেব, এবং যার নেতৃত্বে এই সংগঠন গঠিত করা হয়েছিল তিনি হলেন জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব। আমার মতো কিছু প্রবাসী ভাইয়েরা যারা দিন রাত পরিশ্রম করে তাজউদ্দিন সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠান গঠন করেছিলাম। আমি সেই ওয়েলফেয়ারের একজন সামান্য সদস্য থেকে আমাকে সহসভাপতি করা হয়েছিল। সে আলোকে আজ আমি বাহরাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছি। আমার নামে অভিযোগ করেছেন তাজউদ্দিন সাহেব আমি নাকি বাংলাদেশ ওয়েলফেয়ারের 7,000 দিনার টাকার হিসাব দিতে পারিনি, সেজন্য আমি বিভিন্ন অভিযোগ দিয়ে পদত্যাগপত্র দিয়েছি ওয়েলফেয়ার থেকে। সে আলোকে আজকে আমি লাইফে এসেছি আপনাদেরকে বুঝিয়ে দিতে কেন পানের সংগঠনে বিতর্কিত হলাম, কেনই বা পদত্যাগ করলাম। নিচে আমি কিছু বিষয় উল্লেখ করছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার এই কথাটুকু শুনবেন। প্রিয় বাহরাইন প্রবাসী, আপনারা সবাই অবগত আছেন, বেশ কিছুদিন পূর্বে জনাব তাজউদ্দিন সাহেব যে আমার নামে অভিযোগটুকু দিয়েছেন, সেই বিষয়ে আমি প্রথমে আপনাদেরকে কিছু উপস্থাপন করব। আশা করি আপনারা বিষয়গুলা বুঝবেন। এই হলো, আমি একটু দুঃখিত, এই হলো বাংলাদেশ ওয়েলফেয়ারের হিসাব। আমি আপনাদেরকে হিসাবটুকু স্ক্রিনে দেখাই দেব এবং দেব, আশা করি আপনারা দেখতে পারবেন। এই যে হিসাবটা দেখছেন, এখানে প্রত্যেকটা বিল এবং বিলের নম্বর সহকারে কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে খরচ হয়েছে সেটা আপনারা সবাই আমি যখন এই পোস্ট করব এটা দেখতে পারবেন। আশা করি স্ক্রিনে আপনাদেরকে দেখানো হবে।
এই হিসাবটুকু, তবু আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আসলে আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি যখন আমরা প্রথম সৃষ্টি করার একটা উদ্যোগ নেওয়া হয়, আমাদের প্রথম কাজ ছিল সোশ্যাল কাজ করার। কিন্তু আমরা যখন প্রথম আমরা যখন মিটিং করি, আমাদের কোনো অফিস ছিল না। লিনেস মেডিকেল সেন্টারের হল রুমে আমরা অফিস করতাম, আমরা মিটিং করতাম। সেখানে আমাদের বিভিন্ন মিটিংয়ে আমাদের আলোচনা হয়, সেখানে সিদ্ধান্ত হয় তাজউদ্দিন সাহেবের অনুরোধেই যে আমরা যেহেতু আমরা সোশ্যাল কাজ করব, এখানে আমাদের আর্থিক প্রয়োজন, আর্থিক ছাড়া সোশ্যাল কাজ করা কখনো যায় না। তারই ধারাবাহিকতায় আমরা সিদ্ধান্ত নিই যে একটা বিজনেস গ্রুপ আমরা করব। সেখানে আমরা 100 জন লোক 100 দিনার করে 10,000 দিনার অ্যাড করে সেই টাকা দিয়ে আমরা বিজনেস পরিচালনা করব এবং একটা অফিস নেব। সেখানে যদি আমরা অফিস নেওয়ার পর আমাদের যে আয় হবে, আয় থেকে কিছু অংশ আমরাও নিব, আমরাও স্বাবলম্বী হব, আর কিছু লাভ্যাংশ থেকে আমরা সোশ্যাল কাজে ব্যবহৃত করব। সেই ছিল আমাদের প্রথম সিদ্ধান্ত। তার ধারাবাহিকতায় আমরা একটা লিনেস মেডিকেল সেন্টারের উপরে 4th তলায় আমরা একটা অফিস ভাড়া নিই 350 দিনের। সে অফিসে আমাদেরকে বেশ কিছু ডেকোরেশনের কাজ এবং আসবাবপত্র, ফার্নিচার, কম্পিউটার, এভরিথিং আমাদেরকে ক্রয় করতে হয়। তো সেটা করতে গিয়ে আমাদেরকে 5 জনের একটা গ্রুপ করে দেওয়া হয়েছিল। সে 5 জনের গ্রুপে আমি মোহাম্মদ আব্দুল মুমিন, আমাদের বর্তমান সেক্রেটারি, যিনি বেশ কিছুদিন পূর্বে রিজাইন দিয়েছেন, ওমর ফারুক সাহেব 2 নম্বর, 3 নম্বর ছিল কাউসার সাহেব, 4 নম্বর ছিল আপনার রতন সাহেব, 5 নম্বর ছিল সুমন, বর্তমান ওয়েলফেয়ারের ট্রেজারার। এই 5 জনকে মিলে জনাব তাজউদ্দিন সাহেব একটা গ্রুপ করে দিয়েছিলেন। সেই গ্রুপের সমন্বয়ে আমাদের এই ওয়েলফেয়ারের বেশ কিছু কাজ হয়েছে, ডেকোরেশন সহকারে, আসবাবপত্র, ফার্নিচার, কম্পিউটার, এভরিথিং। তো এখানে আমাদের বেশ কিছু খরচ গিয়েছেন। সে খরচটা আমাদের 5 জনের সমন্বয় হয়েছে এবং কি তাজউদ্দিন সাহেবের নির্দেশে হয়েছে। সেটা করতে গিয়ে খরচের যে হিসাবটা আপনাদেরকে আমি দেখাইলাম, এখানে সম্পূর্ণ বিল সহকারে কমপ্লিটলি হিসাব দেওয়া আছে। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে এবং কি এই ব্যাপারটুকু আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনারা যদি মনে করেন আপনারা এটা দেখবেন, দেখে আপনাদের উপরে আপনারা বিচার করবেন। যাই হোক, যেহেতু 5 জন একটা সদস্য করা হয়েছে, সবার সমন্বয়ে কাজ করছে এবং কি তাজউদ্দিন সাহেবের নির্দেশে প্রত্যেকটা কাজ, যখন আমরা যে কাজটা করছি ওনাকে নক করা হচ্ছে, ওনার অনুমতি নেওয়ার পরেই আমরা কাজটুকু করছি। তো সেটা করতে গিয়ে আমার এটা করা হয়েছিল, কাজটা নভেম্বর ডিসেম্বর মিলিয়ে আমাদের কাজ হয়েছে। কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মিলিয়ে কাজ হয়েছে। কাজে আমাদের টোটাল খরচ হয়েছে কাউসার সাহেবের মাধ্যমে 2,689 দিনার 8 টাকা 70 পয়সা। আমাদের সবার সমন্বয়ে কাউসার সাহেব খরচ করেছেন, যার টাকাটা আমি আমার পকেট থেকে দিয়েছি, আমি দিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি। কাউসার সাহেব খরচ করেছেন আমাদের সবার সমন্বয়ে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে। আর আমার মাধ্যমে খরচ হয়েছে 1266 দিনার 8 টাকা 60 পয়সা। টোটালি হিসাব দ্বারায় 3,956 দিনার 60 টাকা 30 পয়সা। তো এই খরচটা করতে গিয়ে আমাদের টাকাটা এই টোটালি আমাদের এই খরচটা হয়েছে আমাদের 5 জনের সমন্বয়ে নভেম্বর এবং ডিসেম্বর মাসে। তো যখন আমাদের অফিস
তখন ছিল না, আমরা অফিসে কাজ করছি। যখন আমাদের অফিস কমপ্লিট হয়েছে, অফিস কমপ্লিট হওয়ার পর যখন আমাদের সামরিক একটা ট্রেজারার একটা গ্রুপ সৃষ্টি করা হয়েছে, এই গ্রুপের তত্ত্বাবধানে আমরা হিসাবটুকু স্লিপ সহকারে প্রেজেন্ট করেছি, জমা দিয়েছি আপনার 13/2/2002 সাল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা জমা দিয়েছি। জমা দেওয়ার পর এই হিসাবটুকু আমাদের বেশ কয়েকবার বসে হিসাব করা হয়েছে এবং কি হিসাবটুকু পরিশেষ আমাদের গ্রুপও প্রেজেন্ট করা হয়েছে। তো আমি এই টাকাটা খরচ করতে গিয়ে, এই টাকাটা আমি কোত্থেকে পেয়েছি সেটাও আপনাদেরকে আমি একটু জানানোর দরকার বলে প্রয়োজন মনে করছি। কারণ যেহেতু আমি এটা খরচ করেছি, টাকাটা কোত্থেকে এসেছে। এটাও ওয়েলফেয়ারের হিসাব, ওয়েলফেয়ার থেকে এসেছে। টোটালি টাকাটা আসলে স্ক্রিনে দেখাচ্ছে উল্টা, আমি জানি না। যাই হোক, সেটা আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইল বানিয়ে আপনাদেরকে আমি এই লাইভের মাধ্যমে করে দেবো। আশা করি আপনারা স্ক্রিনেও জিনিসটা দেখতে পারবেন। আচ্ছা, এই খরচটা করতে যায় যে হিসাবটা এসেছে, আমাদের একটা ছিল যে আমরা যেহেতু মানুষের কল্যাণে কাজ করব এবং কি যারা 100 দিনের করে বিজনেস গ্রুপে অ্যাটেন্ড করবেন, এখান থেকে 1 টাকাও খরচ করা হবে না। আমরা সম্পূর্ণ ওয়েলফেয়ার অফিসটা ডোনেটের মাধ্যমে যারা বিত্তশালী আছেন, যারা ভালো অবস্থানে আছেন, তাদের থেকে কালেক্ট করে আমরা এই অফিসের ডেকোরেশন কাজটা করব। তো তার ধারাবাহিকতায় আমরা যারা আমাদের সাথে একত্রিত হয়েছেন, আমরা বাইরে থেকে এই টাকাটা কালেকশন করে নিই। আমাদের ওয়েলফেয়ারের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের থেকে টাকাটা কালেকশন করা হয়েছে বা টাকাটা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম যিনি দিয়েছেন আমাদের লিননেস মেডিকেল সেন্টারের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব জসিমউদ্দিন সাহেব, উনি দিয়েছেন 500 দিনার। আমাদের সুমন সাহেবের মাধ্যমে দিয়েছেন, সুমন সাহেব আমার কাছে দিয়েছেন। দ্বিতীয় জন দিয়েছেন শামসুল হক বাহরাইনি, যিনি আমাদের বর্তমান বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রধান উপদেষ্টা। উনি দিয়েছেন 100 দিনার। সেটাও এসেছে আপনার স্যারের তত্ত্বাবধানেই সুমনের মাধ্যমে আমার কাছে এসেছেন। 3 নম্বর আরিফ হোসাইন, লিননেস মেডিকেল সেন্টার ভাইস চেয়ারম্যান সম্মানিত, উনি দিয়েছেন 500 দিনার। ওই টাকাটাও এসেছে সুমনের মাধ্যমে আমার কাছে এসেছে। 4 নম্বর উড়িষ্যা কন্ট্রাক্টিং, নিউ উড়িষ্যা কন্ট্রাক্টিং, আলাউদ্দিন কামাল, ভাই, ওনারা শুধুমাত্র অফিস ডেকোরেশনের জন্য দিয়েছেন 700 দিনার। এর বাইরেও ওনারা আমাদের বিভিন্ন সামাজিক কাজের জন্য এবং কি বিভিন্ন প্রোগ্রামের জন্য, আমাদের অফিস ওপেনিংয়ের জন্য, যেমন আপনার 16 ডিসেম্বরে আমাদের বাংলাদেশ স্কুলের যে মেলাটা হয়েছে, এই মেলার জন্য, এবং বাহরাইন বিয়েতে আমরা একটা প্রোগ্রাম করেছি, একটা স্টল নিয়েছি, সেখানে আমাদের বেশ কিছু টাকা খরচ হয়েছে। সেটার জন্য ওনারা আমাদেরকে ব্যক্তিগতভাবে অনেক ডোনেট করেছেন, যা আসলে যদি আমি প্রকাশ করতে চাই অন্ততপক্ষে 2000 দিনারেরও উপরে হবে। সেটা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মাধ্যমে ওনারা ডোনেট করেছেন। কিন্তু আমাদের অফিস ডেকোরেশনের কাজের জন্য আমার কাছে 700 দিনার ওনারা দিয়েছেন, আমি সেটা নিজে কালেক্ট করেছি। এরপরে আমি নিজে অফিস ডেকোরেশন কাজের জন্য 700 দিনার দিয়েছি এবং আল বারাকা হোটেল এবং কনস্ট্রাকশন এর মালিক জনাব মঈনুদ্দিন সাহেব, উনি দিয়েছেন 500 দিনার। সেটাও তাজউদ্দিন সাহেবের হাতে এসেছেন, তাজউদ্দিন সাহেবের মাধ্যমেই আমার কাছে এসেছে। পরবর্তীতে 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের বিভিন্ন সদস্য বাইর থেকে 2 দিনার 1 দিনার করে কালেকশন করে 90 দিনার এসেছেন। সেটা এসেছেন তাও সুমনের মাধ্যমে আমার কাছে এসেছেন।
আমি এটা পেয়েছি সুমনের মাধ্যমে। 8 নম্বর, আলাউদ্দিন ভাই এবং কামাল ভাই, উড়িষ্যা কন্ট্রাক্টিং, ওনারা অফিস ওপেনিংয়ের জন্য আমাদের সম্মানিত সাবেক অ্যাম্বাসেডর জনাব অবসরপ্রাপ্ত জনাব কে এম মুমিনুর সাহেব, উনি এসে অফিসটা ওপেনিং করেছেন। এই অফিস ওপেনিংয়ের খরচটা সম্পূর্ণরূপে আমাদের উড়িষ্যা কন্ট্রাক্টিংয়ের সম্মানিত আলাউদ্দিন এবং কামাল ভাই 200 দিনার দিয়েছেন। সেটা এসেছে তুষার সাহেবের মাধ্যমেই, খরচটা হয়েছে ওনার মাধ্যমেই 200 দিনার। তো টোটালি সর্বমোট আমার কাছে টাকা এসেছে 3290 দিনার। টোটালি আমার কাছে এসেছে 3290 দিনার। তো আমার মাধ্যমে খরচ হয়েছে অফিস ডেকোরেশন এবং ফার্নিচার, কম্পিউটার, বিভিন্ন প্রোগ্রামের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এবং সিএর রিনিউয়াল 50 দিনার, কাইফান রেস্টুরেন্টের খানার বিল 100 দিনার সহকারে মিলিয়ে সর্বমোট খরচ এসেছে। সম্পূর্ণ খরচের বিলের নম্বর সহকারে ওয়েলফেয়ার অফিসে হিসাব দেওয়া হয়েছে। হিসাব বুঝে দেওয়ার পর এটা ওয়েলফেয়ারেরই হিসাব প্রেজেন্ট করেছেন আমাদের গ্রুপের মাধ্যমে। খরচ হয়েছে টোটালি 3956 দিনার 60 টাকা 30 পয়সা। আমি পেয়েছি 3290 দিনার। 666 দিনার 60 টাকা 70 পয়সা বাকি ছিল ওয়েলফেয়ারের কাছে আমার। অন্তত পক্ষে 5 থেকে 6 মাস পর যখন আমরা এই টাকাটা আর কালেকশন করতে পারিনি, আমারও টাকার প্রয়োজন। আমি তাজউদ্দিন সাহেবকে অনুরোধ করেছি যে স্যার আমার টাকার প্রয়োজন, আমি একটু বেকায়দা আছি, আমাকে টাকাটা দিতে হচ্ছে। তখন বেশ কয়েকজন সদস্যের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু আমরা বাইরে থেকে কালেকশন করতে পারছি না, তাহলে এই টাকাটা আমাদের ওয়েলফেয়ারের ক্যাশ থেকে দিতে হচ্ছে, তাই মুমিন সাহেবকে 500 দিনার দিয়ে দেওয়া হোক। তখন আমাকে 500 দিনার দেওয়া হয়েছে। আরও বাকি ছিল 166 দিনার 60 টাকা 30 পয়সা। সেটা বিগত 2 মাস আগে তাজউদ্দিন সাহেবের সাথে আমার সাথে কিছু লেনদেন ছিল, ওইখান থেকে আমি রেখে দিয়েছি। এখন আর আমার কাছে কোনো টাকা পয়সা, আমিও পাওনা নেই, আমার কাছেও পাওনা নেই। এখন প্রিয় বাহারাইন প্রবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, জনাব তাজউদ্দিন সাহেব উনি একজন বিচক্ষণ ব্যক্তি, উনি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ। ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধা করি। ওনাকে সম্মান রেখে বলতে চাচ্ছি, জনাব তাজউদ্দিন সাহেব, আপনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, লাইভের মাধ্যমে বিভিন্নভাবে বলেছেন আমি 7000 দিনার খরচ করেছি। এখন এই হিসাবটুকু বাংলাদেশ ওয়েলফেয়ারের ফেডে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি 4000 দিনারের কাছাকাছি বা 4000 দিনার। এখন এটা 7000 দিনার কীভাবে হলো সেটা আমার বোধগম্য নয়। আশা করি আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি জিনিসটুকু একটু ভালোভাবে আমাদের বাহারাইন প্রবাসীদেরকে ক্লিয়ার করে দেবেন। আর প্রিয় বাহারাইন প্রবাসী, আমি আপনাদের কাছে বা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, যে হিসাবটুকু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি, আমি জানি না সেটা আমার হিসাব নয়, ওয়েলফেয়ারের হিসাব। আমি ওয়েলফেয়ারকে হিসাব প্রেজেন্ট করেছি এখন থেকে 1 বছর পূর্বে, অর্থাৎ আরও 10 মাস, 1 বছর পূর্বে প্রেজেন্ট করা হয়েছে যখন আমাদের অফিস কাজ হয়েছে 1 বছর 2 থেকে 3 মাস আগে। কিন্তু যখন আমাদের অফিস ওপেনিং হয়েছে, আমাদের একটা কমিটি, একটা টেম্পোরারি একটা কমিটি করা হয়েছে, ওই কমিটির মাধ্যমেই হিসাবটুকু আমি প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। আমি এবং কাউসার, আমরা 5 জনে মিলে সমন্বয়ে হিসাবটুকু প্রেজেন্ট করেছি এবং কি প্রত্যেকটা খরচের বিল সহকারে
প্রেজেন্ট করেছি, এখানে নম্বরও আছে, বিল নম্বর পর্যন্ত আছে। হিসাব প্রেজেন্ট করেছি বিগত 10 মাস পূর্বে। এখন 10 মাস পরে আমি যখন রিজাইন দিয়েছি, রিজাইন দেওয়ার পর আমার উপরে এই অভিযোগ এবং এই অভিযোগের কতটুকু সত্যতা বা সত্য বলে আপনারা মনে করেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা অত্যন্ত সচেতন, আশা করি আপনারা এই হিসেবটুকুর চুলচেলা বিশ্লেষণ করে কোথায় ত্রুটি আছে, কোথায় ভুল আছে, সেটা আপনারা বের করে নেবেন। আর একটি কথা বলতে চাচ্ছি, যে অয়েল পেয়ারকে প্রতিষ্ঠা করার জন্য, প্রবাসীদের কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে এই অয়েল পেয়ারকে প্রতিষ্ঠা করেছি, এই অয়েল পেয়ারের জন্য অন্তত পক্ষে যারা আমার সংগঠনের সহযোগী ভাইরা আছেন, আশা করি ওনারা ভালোভাবে বলতে পারবেন। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমার কবরে কেউ যাবে না, আমি কারো কবরে যাব না। আখিরাতের হিসাবটুকু আমাকেই দিতে হবে। যদিও বা কোনো হিংসাত্মক মনোভাব করে বা হিংসাত্মক হয়ে কারো উপরে কোনো অভিযোগ দাঁড় করাই, আখিরাত কিন্তু তার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তো যে অয়েল পেয়ারের জন্য অন্তত পক্ষে আমি ছুটিক হিসেবে আমার কাছে নাই, আমি এটুকু বলতে পারি, অন্তত বেশ কয়েক হাজার দিনার আমি খরচ করেছি আল্লাহর বস্তে আখিরাতের জন্য এবং প্রবাসীদের কল্যাণের জন্য। আমার যদি সামান্য প্রচেষ্টায় তাজউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে যদি অয়েল পেয়ারের মাধ্যমে প্রবাসীরা যদি উপকৃত হয়, অন্ততপক্ষে এটুকু বলতে পারবো যে আমি একটা সংগঠন করে এসেছি, একটা সংগঠন প্রতিষ্ঠা করে এসেছি। এই সংগঠনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, তার মধ্যে আমারও কিছু অবদান আছে। শুধু আল্লাহকে খুশি করার জন্য, প্রবাসী কল্যাণের, প্রবাসীদের হেল্পের জন্য আমি করেছি। এই অয়েল পেয়ার থেকে কিছু পাবো, কিছু পাওয়ার আশায় আমি কোনো কিছুই করিনি, কখনো চিন্তাও করিনি। আমার ওয়াইফ অসুস্থ, পরপর 3টা সিজার হয়েছে, 4 নম্বর সিজার, 4 নম্বর বাচ্চা আমার। ওয়াইফ অসুস্থ বাসায়, আমি ওয়াইফকে বাসায় একা রেখে অয়েল পেয়ারের সাথে প্রবাসীদের কল্যাণে রাতকে রাত পরিশ্রম করেছি। শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার, যেন আমার একটু শ্রমে যদি, আমার একটু মেধায় যদি প্রবাসীদের উপকৃত হয়, আর তার উসুলায় আমি যদি আখিরাতের একটু নাজাতের ব্যবস্থা করতে পারি, এই ছিল আমার উদ্দেশ্য। এর ব্যতিক্রম কখনো চিন্তাও করিনি। যারা আমার সহযোদ্ধা ভাই ছিলেন, যারা আমার সহকর্মী ছিলেন, ওনারা অত্যন্ত ভালোভাবে জিনিসটাকে বলতে পারবেন আমার চেয়ে। তো যাই হোক, আমি জনাব তাজউদ্দিন সাহেবকে অনুরোধ করব, ওনাকে সম্মান রেখে বলবো, অন্তত পক্ষে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার আগে চিন্তা করবেন ওই মানুষটার কাছ থেকে আপনি কতটুকু সাপোর্ট পেয়েছেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি আপনাকে জিনিসগুলো বোঝানোর জন্য যে একটা সংগঠন সাংগঠনিক কাঠামোর মধ্যেই চলতে হয়। যদি আপনি সাংগঠনিক কাঠামোর ভিতরে যদি আপনি না চলেন, 100 জন লোক, 100টা মত, 100 মতকে আপনার প্রাধান্য দেওয়া সম্ভব নয়, কিন্তু মেজরিটি পার্সনকে আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এবং কি, এটা একটা ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি আকারে, সংগঠনটাকে আমরা একটা ফ্যামিলি আকারে নিয়েছি। এই ফ্যামিলির মধ্যে সব সদস্যে ভালো আমি সেটা বলবো না, অবশ্য মন্দ আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাকে আমরা যদি, এই মন্দ লোকটাকে আমাদের চেষ্টা করতে হবে কীভাবে আমরা ভালো করতে পারি। যদি না করতে পারি, চেষ্টা করার পর যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীতে আমরা সাংগঠনিক কাঠামোর ভিতরে আমরা তাদের প্রতি অ্যাকশনে যাব। কিন্তু আমরা তা না করি, যদি একক সিদ্ধান্ত বলে বা একক সিদ্ধান্তে যদি আমরা কোনো ডিসিশন নিই, সেটাতে আমরা বিতর্কিত হব, এতে কোনো সন্দেহ নেই। তো আসলে আপনি
আমাকে যথেষ্ট স্নেহ করতেন, আমি আপনাকে যথেষ্ট সম্মান করতাম, কোনো সন্দেহ নেই, এখনও করি। কিন্তু সাংগঠনিক কিছু কাঠামোর ভিতরে আসার পর আসলে আমি দেখতে পেরেছি যে আপনার সাংগঠনিক কিছু কাজ যা আপনি করছেন সেটা আসলে কোনোভাবেই সাংগঠনিক ভিতরে পড়ে না। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি আপনাকে, আমি আপনার যেহেতু সহযোগী, আপনি আমাকে আপনার সহযোগী হিসেবে বানিয়েছেন, সহসভাপতি করেছেন, আমি চেষ্টা করেছি আপনাকে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা টেলিফোন করে আপনাকে বোঝানোর জন্য যে ভাই এই কাজটা এভাবে না, এই কাজটা এভাবে করলে ভালো হয়, এই কাজটা এভাবে করলে ভালো হয়। প্রতিনিয়ত আমি আপনার সাথে প্রত্যেকটা বিষয়ে আপনার সাথে আমি কোঅপারেট করতে চেষ্টা করেছি, কিন্তু সেটা আমার দুর্ভাগ্য, আমি আপনাকে বুঝাতে পারিনি বা আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, সেটাই আমি বলবো। কারণ যেহেতু আমি আপনাকে বুঝাতে পারিনি, ব্যর্থতা আমার। তো আসলে আরেকটা বিষয়, আমার উপরে একটা অভিযোগ দাঁড় করিয়েছেন, আমি আপনার অনুমতিবিহীন উপদেষ্টাদেরকে আমি আমন্ত্রণ করেছি। সেই বিষয়টা একটু আমাকে বিশ্লেষণ করতে হচ্ছে। কেন আমি আপনি সভাপতি থাকা অবস্থায়ও আমি কেন উপদেষ্টাদের শরণাপন্ন হয়েছিলাম? আপনার ভাষ্য মতে, আপনার কথা মতে আমি যেটা বুঝতে পারি বা যেটা আমাদের সাংগঠনিক নিয়ম আপনি সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন, সকল ক্ষমতার অধিকারী আমাদের উপদেষ্টারা। একজন উপদেষ্টারা চাইলে যে কোনো মুহূর্তে সভাপতিকেও বহিষ্কার করতে পারে সদস্য সহকারে, যে কোনো সিদ্ধান্ত উপদেষ্টারা যে কোনো মুহূর্তে নিতে পারে। তো আমি সর্বপ্রথম আমাদের সাংগঠনিক কিছু যখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমি আমার দৃষ্টিকোণ দেখতে পেয়েছি বা আমার দৃষ্টিতে এসেছে, তখন আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি আপনার সাথে বিষয়গুলোকে ডিসকাস করার জন্য। আমি যখন করতে ব্যর্থ হয়ে গেছি, আপনাকে বুঝতে পারিনি, তখন আমি চেষ্টা করেছি আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব আকরাম টিটুর মাধ্যমে, আমি যখন ব্যর্থ হয়ে গেছি তখন আমি চেষ্টা করেছি আমাদের সেক্রেটারি জনাব ওমর ফারুক সাহেবের মাধ্যমে আপনার সাথে বিষয়গুলোকে ডিসকাস করার জন্য, এবং বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমি বিভিন্নভাবে আলাপ আলোচনা করে চেষ্টা করেছি আপনাকে জিনিসগুলো বোঝানোর জন্য, কিন্তু আমি সেটা ব্যর্থ হয়েছি, পারিনি। পরিশেষ আমি বাধ্য হয়েছি যে উপদেষ্টাদের শরণাপন্ন হইতে। তো বেশ কিছু সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি ও সদস্য ভাই প্রতিনিয়ত আমাকে বলছে যে ভাই, আমরা আপনার প্রতি অত্যন্ত ভালোবাসা, আপনার ডাকে সবসময় আমরা সাড়া দিই, সেটা আপনিও জানেন। যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো কাজের জন্য আমি সবাইকে ব্যবহার করতাম, সবাইকে ব্যবহার করি। তার কারণে সবার সাথে আমার একটা ভালো একটা গুড রিলেশন আছে বা গুড রিলেশন ছিল। তারই ধারাবাহিকতায় মানে প্রত্যেকটা সদস্য আমার সাথে যোগাযোগ ছিল বা যোগাযোগ করত, বিভিন্ন সাময়িক সমস্যা হলে আমাকে অবগত করত। আমি চেষ্টা করতাম সেটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আপনার সাথে সলা পরামর্শ করে যেটা যেভাবে সুন্দর হয় সেটা করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি। এবং যে কোনো কাজ আপনি এমন এমন কাজের সিদ্ধান্ত দিয়েছেন, 20 মিনিট টাইম দিয়েছেন, 10 মিনিট টাইম দিয়েছেন, আধা ঘন্টা টাইম দিয়েছেন, আধা ঘন্টার ভিতরে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি এবং কি আমাদের যে কোনো প্রোগ্রাম সাকসেসফুল করতে চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় বেশ কিছু সেক্রেটারি, সহকারী সেক্রেটারি এবং সদস্য ভাই আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে রিকোয়েস্ট করেছে যে যেন আমি উপদেষ্টাদের সাথে ওদের একটা বসার ব্যবস্থা করি। তো আমিও চিন্তা করে দেখলাম আসলে যে বর্তমান আমাদের ওয়েলফেয়ারের একটু সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটু বিতর্কিত সৃষ্টি হচ্ছে বা একটা বিশৃঙ্খলা হওয়ার একটা সম্ভাবনা দেখছি। সেই বিদায় আমি নিজেও মনে করলাম যে না, আসলে বিষয়টা একটু ভাববার বিষয়। তখন আমি তাদেরকে বলেছি, ঠিক আছে, আপনারা আমাকে 2টা দিন সময় দেন, আমি আপনাদেরকে 2 দিন পরে জানাবো। তো
এটা বলার পর আমি চিন্তা করলাম এখন এই বিষয়টাকে আমি কীভাবে এগিয়ে যাওয়া যায়। সর্বপ্রথম ওরা প্রস্তাব দেওয়ার পর আমি সর্বপ্রথম আপনাকে টেলিফোন করেছি রাত্রে অনুমানিক প্রায় 12টা, কারণ আমি জানি আপনার 12টার আগে কখনো ক্লিয়ার হন না। অফিসে থেকে যদি দিনে টেলিফোন করি আপনার কথাগুলোকে আপনাকে বুঝাতে পারবো না বা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। সেই জন্য আপনাকে 12টা বাজে আমি টেলিফোন করেছি। টেলিফোন করার পর আপনার সাথে আমার সাথে কথা হয়েছে, অনেক বিষয় কথা হয়েছে। এক পর্যায়ে আপনি আমাকে বলেছেন যে এখানে কি বহিষ্কৃত সদস্যরা থাকবে, বহিষ্কৃত সদস্যদেরকে নিয়ে কোনো মিটিং করা সম্ভব নয়, যেহেতু উপদেষ্টারা এই সিদ্ধান্তটা দিয়ে দিয়েছেন সেই বিষয় নিয়ে মিটিং করা সম্ভব নয়। তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন বহিষ্কৃত সদস্যরা থাকবে কিনা সেটা আমি জানি না, যদিও থাকে এদের কোনো অ্যাক্টিভিটি বা এদের কোনো কার্যক্রম থাকবে না। এখানে যদি কথা বলে 2 থেকে 3 জন লোকে কথা বলবে, তার বাইরে কেউ কথা বলবে না। শুধুমাত্র উপদেষ্টাদেরকে জিনিসগুলা জানাবে। যদি উপদেষ্টারা মনে করে যে না আমরা জিনিসগুলো শোনার পর আমরা এখন উত্তর দিব, উপদেষ্টাদের ইচ্ছা। আর যদি মনে করে না যে না আমরা এখন উত্তর দিব না, এটাও উপদেষ্টাদের ইচ্ছা। ওনারা পরে ভেবে চিন্তে উত্তর দিবেন, সম্পূর্ণ উপদেষ্টাদেরই ইচ্ছা। এখানে শুধু 3 জন লোক বা 2 জন লোক কথা বলবে। তার মধ্যে আমি নামও আপনাকে বলেছি বা আমাদের উপদেষ্টাদেরকেও বলেছি যে আমাদের ট্রেজারার জনাব নাজমুল সাহেব এবং আমাদের সাংগঠনিক সহকারী সেক্রেটারি জনাব পারভেজ সাহেব এবং হয়তো আমাদের সেক্রেটারি সাহেব আপনাদের সাথে কথা বলবে। আপনারা জিনিসগুলো শুনেন, বুঝেন তারা কি বলতে চায়। যদি মনে হয় আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে, মনপুত হয়, আপনারা হয়তো এটার উত্তর দিবেন। আর যদি মনে না হয় যে না আমরা এখন উত্তর দেব না, তাও আপনাদের ইচ্ছা। কিন্তু যেহেতু তারা বুঝতে চাচ্ছে, আমার মনে হয় একটু বুঝতে দেওয়া উচিত। আমি আপনাকে আমার দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টার মতো, আপনি সেটা জানেন, চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য। আপনি একটি কথা বারবারই বলেছেন আমাকে যে বহিষ্কৃত সদস্যের সাথে বসার কোনো সুযোগ নাই। তখন আমি আপনাকে বলেছি যে স্যার এখানে বহিষ্কৃত সদস্যদের বিষয় না, বিভিন্ন বিষয়, সমসাময়িক বিভিন্ন বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে বসা একান্ত জরুরি বলে আমি মনে করি। আসলে বসলে সমস্যাটা কোথায় দেখি তারা কি, কিন্তু আপনি সেটাকে টোটালি বলছেন যে নো, আমি একমত নয়। তবে পরে আমি কি করলাম, আমি সিদ্ধান্ত নিলাম বা চিন্তা করলাম যেহেতু স্যার মানতেছে না, ঠিক আছে আমি দেখি আমি উপদেষ্টাদের সাথে বিষয়গুলো আলাপ আলোচনা করি বা ওনাদেরকে যাইয়া আমি সশরীরে ওনার কি বলে বা ওনাদেরকে একটু বসার অ্যারেঞ্জমেন্ট করি। তো যাই হোক, আসলে এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক বা আপনিও গ্রুপের মাধ্যমে অনেক বিতর্ক সৃষ্টি করেছেন বা হয়েছে, সেটা আমি বললাম না। কিন্তু আমি উপদেষ্টাদেরকে যে লেটারটা দিয়েছি, লেটারে কী লিখেছি এটা আমি অবশ্যই স্ক্রিনে এবং কি আমি এটা পোস্ট করে দেব। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের সুবিধার জন্য আমি যে উপদেষ্টাদেরকে আমন্ত্রণ করেছি, মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি উপদেষ্টাদের আসার জন্য, কি লিখেছি এই বিষয়টা একটু আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন প্লিজ। একটু বড় হয়ে যাচ্ছে, আসলে কিছু বিষয় যদি স্পষ্টভাবে বলা না যায় বা বলতে না পারি তাহলে হয়তো আপনারা বুঝবেন না, বিদায় হয়তো জিনিসটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। অত্যন্ত ধৈর্য সহকারে আশা করি আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তারিখ 24/11/2020 বরাবর জনাব শামসুল হক সাহেব, সম্মানিত প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি। আমি প্রত্যেকজনের নামে নামেই একটা একটা করে লেটার বানিয়েছি এবং কি প্রত্যেকের কাছেই লেটারটা পৌঁছানোর চেষ্টা করেছি। বিষয় বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনার আহ্বান প্রসঙ্গে। সম্মানিত উপদেষ্টা, আমি মোহাম্মদ আব্দুল মোমিন, সহসভাপতি, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন ওয়েলফেয়ার কমিউনিটির কার্যকরী কমিটির বেশ কিছু সেক্রেটারি, সহকারী সেক্রেটারি এবং সদস্যবিন্দু আমার মাধ্যমে সমসাময়িক এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বসার অনুরোধ বা আহ্বান জানিয়েছেন এবং আমিও মনে করি
আপনাদের সাথে সদস্যদের কিছু বিষয়ে আলোচনা হলে ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের ভবিষ্যৎ ফলপ্রসূ হতে পারে হয়তোবা। তাই আমি আশা করব সবাই আগামী 29/11/2020 তারিখে রোজ রবিবার আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কনফারেন্স রুমে রাত 8টায় আমাদের আলোচনা শুরু করব। উক্ত আলোচনায় আপনার উপস্থিতি একান্ত কাম্য। বিনীত নিবেদক মোহাম্মদ আব্দুল মুমিন, সহসভাপতি, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি। গ্রহীতার স্বাক্ষর শামসুল হক সাহেব, জনাব শামসুল হক সাহেব। তো প্রিয় বাহরাইন প্রবাসী, আপনারা নিশ্চয় আমি যে আমাদের উপদেষ্টাদেরকে আমন্ত্রণ করেছি, লেটারটা আপনারা শুনেছেন। এখানে আমি কোথাও উল্লেখ করিনি যে বহিষ্কৃত সদস্যদেরকে নিয়ে বসার জন্য। এখানে উল্লেখ করা হয়েছে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। এর মধ্যে হয়তোবা আমাকে বেশ কিছু উপদেষ্টা জিজ্ঞেস করেছেন যে এখানে কি বহিষ্কৃত সদস্যরা থাকবে। তো আমি বলেছি আমি আসলে কনফার্ম বলতে পারবো না, হয়তো থাকতেও পারে। যদিও বা থাকে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এবং শিওর দিয়ে বলতে পারি, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওদেরকে বহিষ্কার করেছেন, আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত। এই সিদ্ধান্তে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু তারা যদি এখানে আসে, তাদের কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। এখানে কথা বলবে আমাদের নাজমুল বা পারভেজ বা আমাদের সেক্রেটারি, যারা আছেন তারাই বলবেন। তো এখানে আপনাদেরকে জাস্ট বিষয়গুলো জানানো, আপনারা শুনবেন। শোনার পর যদি আপনাদের কাছে মনে হয় আপনারা উত্তর দিবেন, যদি মনে না হয় যে না আমরা এখন উত্তর দেবো না, আমরা ভেবে চিনতে আপনাদেরকে পরে উত্তর দেবো, সেটা আপনাদের ইচ্ছা। তো আসলে একটা বিষয় আমি যেটা বুঝতে পারলাম যে বারবারই একটা পর্বকেই বারবার হাইলাইট করা হয়েছে, বহিষ্কৃত সদস্যদেরকে নিয়ে আমি বসতে চেয়েছি। কিন্তু যখন আমি দেখতে পেলাম বা আমি বুঝতে পারলাম যে প্রত্যেকটা উপদেষ্টায় বারবার বলছে যে বহিষ্কৃত সদস্যদেরকে নিয়ে বসতে ওনারা রাজি নয়, তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বা আমি ওনাদেরকে বলেওছি যে যদি কোনো বহিষ্কৃত সদস্য এখানে থাকেও কোনো অ্যাক্টিভিটি থাকবে না। তারপরেও আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বলেছি, যারা যারা আমার কাছে বলেছেন যে তারা বসতে চায়, আমি তাদেরকে শর্ত দিয়েছি যে আপনারা শুধু দুজনে কথা বলবেন, জাস্ট আপনারা বলবেন, আপনাদেরকে কিছু বলবে না বলবে সেখানে বড় বিষয় না, আপনারা শুধু বলে আসবেন এবং কি এখানে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারবে না। এটা হওয়া কোনো সুযোগ নেই। যখনই আমি দেখবো যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি মিটিং ক্যান্সেল করে দিয়ে সবাইকে বলবো যে মিটিং করা যাবে না। আরেকটা বিষয় আমি ওদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি, যারা আমার কাছে মিটিংয়ের জন্য আহ্বান করেছে তাদেরকে বলে দিয়েছি, আমাকে প্রায় উপদেষ্টা বলেছেন যদি বহিষ্কৃত সদস্যরা থাকে তাদেরকে এই মিটিংয়ে তারা আসবে না। তো তার জন্য আমি তাদেরকে বলেছি যে বহিষ্কৃত সদস্যরা যদিও আসে, অফিসে আনবেন না, আপনারা বাইরে রাখবেন বা বাইরে থাকবে। আমরা বসার পর আমরা উপদেষ্টাদেরকে রিকোয়েস্ট করব বা অনুরোধ করব, যদি ওনারা মনে করে যে না ঠিক আছে ওরাও আসুক, তাহলে আসবে অফিসে, আর নইলে অফিসে আসার এদের কোনো সুযোগ নাই, আসবে না, আসার সুযোগ নেই যদি উপদেষ্টারা অনুমোদন না দেয়। সেটা ছিল আমাদের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। ওনারা যদি বলে যে ঠিক আছে আসুক তাহলে আসবে, আর নইলে আসবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রাত্রে 8টা বাজে অফিসে গিয়েছি। আমার সাথে তাজউদ্দিন সাহেবের সাথে দেখা হয়েছে। আমাদের নাজমুল সাহেব ইতিপূর্বে আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করেছে, আমি এটা লং করব না। তো অফিসে আসার পর আমরা অফিস বন্ধ পেয়েছি, উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করেছি। ওনারা ওই দিন তাজউদ্দিন সাহেব, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহকারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কিছু উচ্চ বাক্য আলাপ আলোচনা হয়েছে, অনেক কিছু বিতর্কিত সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের উপদেষ্টারা এই মিটিংয়ে আসেননি বা অ্যাটেন্ড করেননি। তো আমি জানি না আমার যেই পদক্ষেপটা বা আমি যেই উপদেষ্টাদেরকে ডাকা যদি
আপনাদের কাছে মনে হয় সেটা আমার ভুল ছিল, আমার ভুল সিদ্ধান্ত, তাহলে এই বিষয়টা নিয়ে আমার বেশি কিছু আর বলার নেই। কারণ আমি যখন বিভিন্নভাবে চেষ্টা করেছি, বিভিন্ন পদক্ষেপে চেষ্টা করেছি আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর জন্য, যখন আপনারা বুঝেননি বা আপনাদেরকে বুঝাতে পারিনি, দেখতে আমি বুঝতে পারছি যে এখানে কিছু বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তো বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে, যা আসলে বিতর্কিত হওয়ার মতো একক সিদ্ধান্ত হয়েছে। তো আমারও মনে হয়েছে, সেই কারণে আমি উপদেষ্টাকে ডাক দিয়েছি। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে যেমন বাৎসরিক হিসাব দেওয়া নিয়ে কথা কাটাকাটি, কার্যকরী সিদ্ধান্তকে মিথ্যাভাবে ওনার ফেসবুকে উপস্থাপন করা, 100 জনের শেয়ার বিলুপ্তিকরণ করা, যা আমাদের চেয়ারম্যান সাহেবের একক সিদ্ধান্ত। কার্যকরী সিদ্ধান্তর ফেসবুকে পোস্ট করা, সেটা ওনার একক সিদ্ধান্ত। কোনো সদস্যকে 1 মিনিটের ভিতরে বহিষ্কার করা চেয়ারম্যান সাহেবের একক সিদ্ধান্ত। কার্যকরী কমিটির 12 জন সদস্যকে বহিষ্কার করা শোনা মাত্রই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কারের পর উপদেষ্টাদের সাথে আলাপ করে এবং কার্যকরী কমিটির সাথে আলাপ করে জোর করে সম্মতি আদায় করে বহিষ্কার আদেশ কাজ করা, যা সম্পূর্ণ ওয়েলফেয়ারের সংবিধানের সাথে সাংঘর্ষিক। বহিষ্কৃত করার পর ওদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দেওয়া, ওদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার জন্য, না দিয়ে ওদেরকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে পারিনি আপনাদেরকে। অর্থাৎ 12 জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে উপদেষ্টাদের সিদ্ধান্তে, কার্যকরী সিদ্ধান্ত ছাড়া। পরবর্তীতে বহিষ্কারের পর ওদেরকে বলা হয়েছে যে ওরা ভুল করেছে, এই বিধায় ক্ষমা প্রার্থনা করে আবেদন করলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। কিন্তু বিষয়টা আমরা যারা প্রবাসী আছি বা যারা সাংগঠনিক সাথে ইনভলভ আছেন, আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে কোনো সদস্য যদি অপরাধ করে বা অপরাধী হয়, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। আর একসাথে 12 জন কার্যকরী কমিটির সদস্যকে বহিষ্কার করা, এক নিমিষে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, সেটা কতটুকু যৌক্তিক বা যুক্তিযুক্ত, সেটা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম। আপনারা বিচার বিশ্লেষণ করবেন। বহিষ্কার করার পর তাদেরকে ক্ষমা চেয়ে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ রাখা। তো বিষয়টা আপনি একটু চিন্তা ভাবনা করবেন। প্রত্যেক সদস্যের 1 দিনের করে 12 মাসের চাঁদা একসাথে জমা করা, না করলে সদস্য পদ বাতিল বলে গণ্য করা, নির্দিষ্ট তারিখ ফিক্স করে দেওয়া, যা কার্যকর করতে পারে নাই। এছাড়াও আরো অনেক বিষয় আছে, বলতে অনেক সময় লাগবে, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। অর্থাৎ বিষয়টা যে আমাদের ওয়েলফেয়ার কমিউনিটিতে আমরা আগে সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেক মাসে আমরা 1 দিনের করে আল্লাহর বস্তে জনকল্যাণের জন্য জমা করব। সেটা আমাদের গত বছরে সেটা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত করোনা ভাইরাসের কারণে আমরা সেটা করতে পারিনি। এখন এই কার্যকরী কমিটির সাথে মিটিং না করেই আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব নিজে উপদেষ্টাদের নাম বলেছেন। উপদেষ্টারা নাকি সিদ্ধান্ত দিয়েছেন যে প্রত্যেক মাসের 1 দিনের করে 12 মাসের 1 বছরের চাঁদা একসাথে দিতে হবে। এই তারিখের ভিতরে যদি না দেওয়া হয়, তাহলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। তো আসলে বিষয়টা একটু ভাববার বিষয় যে উপদেষ্টাদের এই কাজটুকু করার কথা নয়, এটা কার্যকরী কমিটির কাজ। কার্যকরী কমিটি বসে সিদ্ধান্ত নেবে, নেওয়ার পর উপদেষ্টাদের কাছে প্রেরণ করবে বা আমাদের সম্মানিত চেয়ারম্যানের কাছে প্রেরণ করবে। উনি বিষয়টা দেখবে, দেখার পর যদি ওনার কাছে মনে হয় যে না, এই বিষয়টা নিয়ে আমি উপদেষ্টাদের সাথে আলাপ করা দরকার, তো ওনাদের সাথে আলাপ করার পর আমাদের চেয়ারম্যান সাহেব নির্দেশ করবেন যে ঠিক আছে, এটা আমি কার্যকর করলাম বা করলাম না। কিন্তু চেয়ারম্যান সাহেব নিজেই সিদ্ধান্তটা এককভাবে দিয়ে দেন, আর সদস্যরা সেটা গ্রাহ্য করেনি।
আসলে সেটা বাস্তবায়ন হয়নি। অন্ততপক্ষে 400 জন সদস্যের মধ্যে আমার জানা মতে, আমি যতটুকু জানি, এই যখন এটা ডিক্লেয়ার করা হয়েছিল, তারিখ ডেট ফিক্সড করে দেওয়া হয়েছিল, 3 থেকে 4 জন লোকে দিয়েছে, আর বাকি একজনও দেয়নি। তাহলে আমার প্রশ্ন থাকে এখানে, আমি কি এটা বলতে পারি যে উপদেষ্টারা যে সিদ্ধান্তটা দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব সহকারে, তাহলে কি সবাই কি বহিষ্কার, সবাই কি বাদ, সদস্যপদ বাদ হয়ে গেছে? আমাদের চেয়ারম্যান সাহেব সহকারে যে উপদেষ্টারা এটা সিদ্ধান্ত দিয়েছেন তারাও জমা করেননি, তাহলে তারাও কি এখান থেকে বহিষ্কার হয়ে গেলেন? না। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এই কতগুলা সিদ্ধান্ত বিতর্কিত আসার কারণে এই বিষয়গুলো নিয়ে বসা দরকার ছিল আমি মনে করি। তাই আমি উপদেষ্টাদেরকে আমন্ত্রণ করেছিলাম বসার জন্য। এখন আপনারা যদি মনে করেন যে আমার এই বসাটা ওয়েলফেয়ারের জন্য অমঙ্গল বা আমার ভুল হয়েছে, আমার কিছু বলার নাই। আমি যা কিছু করেছি সংগঠনকে শক্তিশালী করার জন্য, সাংগঠনিক কাঠামোর ভিতরে সাংগঠনিক কার্যকরী কমিটির সিদ্ধান্তে জিনিসগুলো হওয়া দরকার ছিল বিধায় আমি মনে করেছি। তাই যেহেতু হয়নি, একক সিদ্ধান্ত হয়েছে, তাই আমি উপদেষ্টার সাথে এই বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনা করা আমারও মনে হয়েছে। এমনকি যে সদস্য বাইরা এসেছেন, যে কার্যকরী কমিটির আমাকে আহ্বান করেছেন, আমি তাদেরকে বলেছি ঠিক আছে, আমি চেষ্টা করছি বসার জন্য। তো দুর্ভাগ্যক্রমে আমি সেটা পারিনি, সেটা তো আমার আমি ব্যর্থ হয়েছি। জানি না আমি আমার সম্মানিত উপদেষ্টাদেরকে মনে হয় বিষয়গুলো আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি বা তাদেরকে বুঝাতে পারিনি। আলহামদুলিল্লাহ। তো এই সবগুলো বিষয় বিচার বিশ্লেষণ করে আমাদের ওয়েলফেয়ারের সমসাময়িক আরও অনেকগুলো বিষয় আছে। আমি চাচ্ছি না ফেসবুকের মধ্যে বা লাইফের মধ্যে এসে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমি এই আলাপ আলোচনা করি, সেটা কোনোভাবে কাম্য নয়, এটা আমি চাই না। তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ওয়েলফেয়ারের বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থান ওয়েলফেয়ারের, সেটা একক বা এক নায়কতন্ত্রর পর্যায়ে চলে গেছে। তো যেখানে মত প্রকাশ করার কোনো সুযোগ নাই বা মত প্রকাশ করতে পারছি না, সেখানে মনে হয় না থাকাটায় বেটার মনে করছি বিদায় আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি এই ওয়েলফেয়ার থেকে রিজাইন নেব। যে আশা বা যে উদ্দেশ্য নিয়ে আমরা ওয়েলফেয়ার সৃষ্টি করেছিলাম, সে আশা যেহেতু বাস্তবায়ন করতে পারছি না বা করতে দেওয়া হচ্ছে না বা মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হচ্ছে না, সেখানে না থাকাটায় শ্রেয় মনে করি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পদত্যাগ করব। তো আমার এই সিদ্ধান্তের সাথে আমার আরও প্রায় সেক্রেটারি 8জন সেক্রেটারি সহকারী সেক্রেটারি সহকারে প্রায় 12-13 জন সহকারী সেক্রেটারি, 15 জন আমাদের সেক্রেটারি, তার মধ্যে 8 জনই প্রায় একমত প্রকাশ করেছেন যে আমরাও আপনার সাথে এক পদত্যাগ করব। এবং সহকারী সেক্রেটারি বেশ কয়েকজন আছেন এবং কিছু সদস্য বায়ু ছিলেন। তো আমি যে পদত্যাগ পত্রটা দিয়েছি সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেখানে বলেছি এটা কি পদত্যাগ পত্র নাকি কি, সেটা আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব জনাব আকরাম টিটু সাহেব সহকারে আরও বেশ কিছু সদস্য বলেছেন। তো আমি জানি না, আমি ভাই এত শিক্ষিত না বা আপনাদের মতো এত জ্ঞানীও নয়। যতটুকু আমার বিবেকে এসেছে, যতটুকু আমার জ্ঞান এসেছে, আমি এতটুকু করেছি, চেষ্টা করেছি এতটুকু করার জন্য। কারণ যেহেতু আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে জিনিসগুলা বোঝানোর জন্য, আমি ব্যর্থ হয়েছি। সেক্রেটারির মাধ্যমে, সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে, উপদেষ্টাদের মাধ্যমে চেষ্টা করি। ব্যর্থ হওয়ার পর আমি যখন সকল ক্ষমতার উৎস পাওয়ার আমাদের চেয়ারম্যান সাহেবের ভাষ্য মতে, সেটা আমাদের ভাষ্য নয়, আমি জানি না কোনো সংগঠনে এই নিয়ম আছে কিনা, সেটা আমাদের ওয়েলফেয়ারের নিয়ম করা হয়েছে। সেই নিয়মের মাধ্যমে থেকেই আমি চেষ্টা করেছি জিনিসটাকে এই বিচ্ছিন্ন থেকে এড়ানোর জন্য বা সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার জন্য। ইতিপূর্বে আপনারা জানেন আমার সহযোদ্ধা ভাইয়েরা সবাই অবগত আছেন, এর পূর্বেও বেশ কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেটাতে আমি আমার হস্তক্ষেপে আমি চেষ্টা করেছি সলভ করার জন্য এবং করেছিও আলহামদুলিল্লাহ। হয়তো সেটাতে আমি সাকসেসফুল হয়েছি, এটাতে আমার ব্যর্থতা, আমি পারিনি। তো যেহেতু কোথাও কথা বলার সুযোগ নেই, সর্বশেষ আমাদের উপদেষ্টারা ছিলেন, উপদেষ্টাদের কাছে বিষয়গুলো আমাদের মনের আবেগটুকু
বা যাদের এই মনে হয়েছে যে এখানে একটু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা বোঝানোর বা বলার উপদেষ্টাদের কাছে স্কোপ আছে। চেষ্টা করেছে, কিন্তু বলতে পারেনি, বিদায় বাধ্য হয়েছি। যেহেতু কোথাও বলার সুযোগ পাইনি বা বলতে পারিনি, তখন ডিজাইন লেটারে বলে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। আসুন, আমি ডিজাইন লেটারে কি লিখেছিলাম এবং কি বলেছেন এখানে অনেক ভুলভ্রান্তি আছে। আমি যারা বলেছেন এখানে অনেক ভুলভ্রান্তি আছে, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। ভুল মানুষ মাত্রই মানুষের ভুল হয়, ভুল হতেই পারে, সেটা ক্ষমা মার্জনীয়। তবে আমি এতটুকু বলতে পারি, জানি না আমার দৃষ্টিতে আসেনি কোথাও ভুল হয়েছে কিনা। হয়তো আপনাদের দৃষ্টিতে, আপনারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, আপনাদের দৃষ্টিতে হয়তো ভুল হতে পারে। আশা করি আপনারা যেখানে ভুল হয়েছে সেটাকে একটু এক্সপ্লেন করবেন বা বুঝিয়ে বলবেন। আর যারা আমার ফেসবুক লাইভ দেখছেন, অনেক ধৈর্য সহকারে, আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই টপিকটা আমি শেষ করব এটা দিয়ে, আর বেশি লম্বা করব না। তো আপনাদের কাছেও আমি কপিটা, আমরা যে কয়েকজন ডিজাইন লেটার দিয়েছি, এটা আমি আপনাদের কাছে এই পিডিএফ ফাইল বানাই, আমি ফেসবুক লাইভে দিব। আপনারা একটু দয়া করে অনুরোধ করব, কষ্ট করে একটু, আপনারা যারা জ্ঞানী আছেন, শিক্ষিত আছেন, আপনারা একটু পেপারটা কম্পিউটার থেকে বের করে নিয়ে আপনারা একটু অনুরোধ, আপনাদের কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, আপনারা একটু পড়ে দেখবেন কোথায় কোনো ভুলভ্রান্তি আছে কিনা। হয়তো থাকতে পারে, আমি স্বীকার করছি। যাই হোক, তো আমি আসলে আমার নামে অভিযোগ আছে আমি নাকি জোর প্রয়োগ করে বা জোর খাটাই অনেকজনকে বাধ্য করেছি পদত্যাগ পত্র দেওয়ার জন্য। এখানে বেশ কিছুজন যারা পদত্যাগ দিয়েছেন, অনেকেই আপনাদের কাছে বা লাইফের মাধ্যমে ডিরেক্ট করে বলেছে। আশা করি আপনারা তাদের মুখ থেকে শুনবেন, আমি আর বলা দরকার হবে না এই বিষয়টা। যাক, আমি এখানে কি লিখেছিলাম। বরাবর জনাব শামসুল হক সাহেব, সম্মানিত প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন, আমাদের পদত্যাগপত্র 6/12/2020 ইঙ্ক। বিষয় পদত্যাগপত্র। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনাকে অবহিত করছি যে আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটি বাহরাইনের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত একজন সদস্য এবং বিজনেস গ্রুপ সদস্য ছিলাম। আমি নিম্নে উল্লিখিত কিছু বিষয় আপনাদের জ্ঞাতার্থে অবহিত করতে চাচ্ছি। জনাব, আপনি অবশ্যই জানেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি মানব কল্যাণের একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠান লগ্ন থেকেই বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সকল সদস্যদের মাধ্যমে অন্তত সুশৃঙ্খল এবং সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেবের পরিকল্পনা অনুসারে মানুষের কল্যাণে কাজ করার জন্য একটি বিজনেস গ্রুপ গঠন করার উদ্দেশ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির 100 জন সদস্যদের নিকট থেকে 100 দিনার করে মোট 10,000 দিনার জমা করেন। জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেবের তত্ত্বাবধানে লিনাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন সাহেবের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার মাধ্যমে বিজনেস গ্রুপ গঠন করা হয় এবং জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব ঘোষণা করেন যে উক্ত গ্রুপে ব্যবসা পরিচালনা করার মাধ্যমে আয়ের অর্থ থেকে সদস্যদের স্বাবলম্বী করা এবং মানব কল্যাণের ব্যয় করা হবে। পরবর্তীতে ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যে একটি অফিস এবং সিআর তৈরি করা হয়, যার খরচ সংগঠনের সদস্য এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গের ডোনেশন এবং সহযোগিতার মাধ্যমে গ্রহণ করা হয়। জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব বিজনেস গ্রুপ পরিচালনার ক্ষেত্রে সদস্যদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঙ্গীকার করেন, কিন্তু পরবর্তীতে যার কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেন নাই। জনাব তাজউদ্দিন সাহেব সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির ডকুমেন্টস ক্লিয়ারেন্স এর ব্যবসা পরিচালনা করেন, যেখানে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন মামলা, সিপিআর চেক, আউটপাস সহ বিভিন্ন ধরনের কাজ সমাধান করা হয়, যা থেকে প্রাপ্ত আয়
বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির তহবিলে জমা না করে তাজউদ্দিন সিকান্দার সাহেবের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মাই জ্ঞান ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিসের তহবিলে জমা করেন। জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের অফিস বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির অফিসে পরিচালনা করেন। এছাড়াও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির আয় ব্যয়ের সঠিক হিসাব প্রদানে ব্যর্থ হন। এছাড়াও করোনাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ ডোনেশন বা সাহায্য প্রদান করেন। এছাড়াও পবিত্র রমজান মাসে বিভিন্ন ধরনের বিতরণের উদ্দেশ্যে প্রচুর পরিমাণ চেয়ারি এবং ইত্যাদির জন্য ডোনেশন হিসেবে গ্রহণ করা হয়, যা সঠিক হিসাব আজও প্রকাশ করা হয়নি। এ সকল বিষয় জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেবের নিকট জানতে চাওয়া হলে বা প্রশ্ন করা হলে বিভিন্ন সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির তাজউদ্দিন সিকান্দার সাহেবের একটি নিজস্ব দল তৈরি করেন, যার মাধ্যমে প্রশ্নকারী সদস্যদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন এবং অপমান অপদস্থ করা হয়। বর্তমানে তাজউদ্দিন সিকান্দার সাহেব বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটিতে একত্রিত এর মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ, অসাংবিধানিক ও সাংগঠনিক দ্বারা বহির্ভূত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বিজনেস গ্রুপ বিলুপ্তিকরণ, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির অফিসকে ব্যক্তিগত স্বার্থে নিজস্ব ব্যবসা পরিচালনায় ব্যবহার করুন, প্রতিষ্ঠাতা সদস্য এবং কার্যকরী কমিটি সদস্যদেরকে অসাংবিধানিকভাবে এবং সাংগঠনিক দ্বারা বহির্ভূত অবৈধ উপায়ে বহিষ্কার সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করুন। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সংবিধান নিজ স্বার্থে নিজের সুবিধা বজায় রেখে বিভিন্ন নিয়মকানুন তৈরি করে নিজের অবস্থান ধরে রাখার জন্য কার্যকরী কমিটির অনুমোদন ব্যতীত তা প্রকাশ করুন। ক্ষমতার অপব্যবহার করুন। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটিকে সম্পূর্ণ নিজের আর্থিক উন্নতি এবং স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করুন। সাধারণ প্রবাসী ও ওয়েলফেয়ার কমিউনিটির সদস্যদের কাছে ফেসবুক লাইভ ও স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য ও প্রতিশ্রুতি প্রদান করুন। জনাব তাজউদ্দিন সিকান্দার বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাস এবং লাইভের মাধ্যমে উল্লেখ করেন যে উনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির জন্য 40 লক্ষ টাকা এবং ওনার কোনো ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী 26,000 বাহরাইনি দিনার ওয়েলফেয়ারের অফিসের সকল খরচ বহন করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব এই টাকা কোথায় পেলেন এবং কিভাবে খরচ করেছেন এই সংক্রান্ত সঠিক হিসাব আজ অবধি পর্যন্ত প্রকাশ করা হয়নি। ওয়েলফেয়ারের অফিসের খরচ উনি কিভাবে ব্যক্তিগতভাবে প্রদান করেছেন, কারণ ওয়েলফেয়ারের অফিস গঠন করা হয়েছে সদস্য এবং বিভিন্ন ব্যক্তিবর্গর অনুদানে। সদস্যদের ব্যক্তিগত এবং বাক স্বাধীনতা হস্তক্ষেপ করুন, নিজের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো নিয়ম তৈরি করা, এছাড়াও আরও বিভিন্ন অসাংবিধানিক, অবৈধ, অগণতান্ত্রিক এবং সাংগঠনিক দ্বারা বহির্ভূত কার্যক্রম একক কৃতিত্বের মাধ্যমে পরিচালনা করে আসছেন, যা পরবর্তীতে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়া হয়। ইতিপূর্বে এই বিষয়টা আপনাদেরকে আমাদের সেক্রেটারি জনাব ওমর ফারুক সাহেব আপনাদেরকে বুঝিয়ে বলেছেন। এছাড়া বর্তমানে আমি জানতে পেরেছি জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটির অফিসের বিভিন্ন ধরনের আসবাবপত্র বিনা অনুমতিতে কার্যকরী কমিটির সদস্যকে না জানিয়ে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে এবং নিজের স্বার্থে ব্যবহার করার জন্য অন্যত্র সরিয়ে নিয়েছেন। এছাড়াও বর্তমানে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের মাঝে বিতর্কিত অনেক বিষয় নিয়ে তীব্র অসন্তোষ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে পরস্পরের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। উপরোক্ত বিষয়গুলি নিয়ে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মুমিন সাহেবের পত্রের মাধ্যমে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী
উপদেষ্টা মণ্ডলীদের সাথে আলোচনা করার জন্য একটি মিটিংয়ের আয়োজন করার চেষ্টা করেছেন, কিন্তু জনাব তাজউদ্দিন সিকান্দার সাহেব তার ক্ষমতার অপব্যবহার করে সংগঠনের মাঝে একটি অপ্রীতিকর অবস্থা তৈরি করেন এবং পত্রে উল্লিখিত সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটির অফিস বন্ধ করে উক্ত মিটিং বাতিল করেছেন। সুতরাং যেই স্বপ্ন উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি প্রতিষ্ঠা করেছিলাম, সেই উদ্দেশ্য এবং স্বপ্ন থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি বলে আমি মনে করি। বর্তমানে তাজউদ্দিন সিকান্দার সাহেবের একক কৃতিত্বের কারণে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটিতে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। যেখানে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা নেই, সেখানে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই। তাই আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কার্যকরী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ এর মাধ্যমে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। সুতরাং উপরোক্ত বিষয়গুলি আপনি বিবেচনায় নেবেন এবং পদত্যাগপত্র গ্রহণ করবেন। বিনীত নিবেদক, আব্দুল মোমেন, সহসভাপতি, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি, বাহরাইন। অনুলিপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি, বাহরাইন, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সমাজ, বাহরাইন, নিবন্ধিত বাংলাদেশি সংগঠন, বাংলাদেশ সোসাইটি, বাহরাইন, নিবন্ধিত বাংলাদেশ সংগঠন, বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাহরাইন, বাংলাদেশ বিজনেস ফোরাম, বাহরাইন। এই অনুলিপিটা আমরা দিতে পারিনি, বেশ কয়েক জায়গায় এখন পর্যন্ত দিইনি, কারণ আমাদেরকে যখন আমরা প্রধান উপদেষ্টাকে এই পদত্যাগপত্রটা দিয়েছিলাম, তখন আমাদের প্রধান উপদেষ্টা জনাব শামসুল হক সাহেব উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যেন এটা এখন আমরা বাইরে না দিই। সেই জন্য আমরা এখন পর্যন্ত সেটা দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি ইনশাল্লাহ ইমিডিয়েটলি আমরা আপনাদের কাছে এই অনুলিপিগুলো পৌঁছাবো। আর এই যে আমি যে পদত্যাগপত্রটার লিখেছি বা দিয়েছি, জানি না সেটার মধ্যে আমার কতটুকু ভুল আছে। আমি চেষ্টা করেছি, যেহেতু বিষয়গুলো নিয়ে বসার জন্য আমরা ওয়েলফেয়ারের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করেছি, সেটা ব্যর্থ হওয়ার কারণে বাধ্য হয়েছি বিষয়গুলো আমরা লিখিত আকারে জানিয়ে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আসলে আমাদের ওয়েলফেয়ার, আমরা যে উদ্দেশ্য বা যে চিন্তাধারা নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, আমরা যে আমাদের সদস্য ভাইদেরকে যে কমিটমেন্ট দিয়েছিলাম বা যে আশ্বাস দিয়েছিলাম, আমরা তার কাছেও যেতে পারিনি। বর্তমান ওয়েলফেয়ার এমন এক পর্যায়ে দাঁড়িয়ে গেছে, সেখানে সম্পূর্ণ একক বা একজনের বিজনেস বলে উনি প্রতিনিয়ত বলেন। তো এই বিষয়গুলো আসলে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি এখানে, আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে এগুলোকে প্রমাণস্বরূপ কিছু কিছু উপস্থাপন করার জন্য এখানে আমি মনে হয় এমন কিছু করার প্রয়োজন হবে না, কারণ আপনারা ইতিপূর্বে তাজউদ্দিন সাহেবের যে ফেসবুক স্ট্যাটাস বা লাইভ প্রকাশ করেছেন, সেখান থেকে আপনারা অনেকগুলো পেয়ে গেছেন উত্তর, আমি বলার প্রয়োজন হবে না। যেখানে আমাদের সর্বক্ষমতার অধিকারী বা উচ্চ আসীন একজন উপদেষ্টার সামনে, আমাদের প্রধান উপদেষ্টার সামনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়ারম্যান সাহেব লাইভে আমার যে পদত্যাগপত্রটা যেভাবে ছিঁড়ে ফেলে দিয়েছেন বা চিরেছেন উগ্র মেজাজি হয়ে আগ্রাসী ভূমিকা নিয়ে, সেটা আপনারা সবাই লাইভের কল্যাণে দেখেছেন। তো আমার এখানে প্রশ্ন থাকে যে একজন চেয়ারম্যান সাহেব যদি প্রধান উপদেষ্টার সামনে এবং লাইভের মাধ্যমে এই অ্যাক্টিভিটিটুকু দেখাতে পারেন, তাহলে আমাদের ওয়েলফেয়ারের আমরা যে প্রশ্নগুলো রেখেছি আমাদের পদত্যাগপত্রের মধ্যে, সেটা নিশ্চয় আপনাদের আর বোঝার তেমন কিছু বাকি থাকে না। কারণ একজন চেয়ারম্যান সাহেব এভাবে আগ্রাসী ভূমিকা দেখাতে পারেন, তাহলে আমাদের ওয়েলফেয়ারে যে আমরা মিটিংয়ে বসি বা আমাদের যে অ্যাক্টিভিটিটুকু হয়, ওনার একক কৃতিত্ব কতটুকু থাকে, সেটা মনে হয় আমি আর আপনাদেরকে বলার প্রয়োজন হবে না। আশা করি আপনারা অনেক জ্ঞানী, বিজ্ঞ মানুষ, আপনাদের বুঝার মতো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা যখন ওয়েলফেয়ার সৃষ্টি করি, ওয়েলফেয়ার সৃষ্টির সময় বা প্রক্রালে আমাদের যে অ্যাক্টিভিটিটুকু ছিল, আমাদের প্রথম কাজ ছিল
প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদেরকে সহযোগিতা করা, এবং এখানে যদি কোনো প্রবাসী ভাই মারা যাইতেন তাদের লাশ দাফন থেকে শুরু করে তাদেরকে দেশে পৌঁছে দেওয়া পর্যন্ত যত রকমের সহযোগিতা দরকার এম্বাসির তত্ত্বাবধানে আমাদের সহযোগিতায় আমরা এটাকে লাশটাকে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত গোসল থেকে শুরু করে দাফন কাপড় এভরিথিং সবকিছু জানাজা আমরা সেটা করে লাশটাকে দেশে পৌঁছানোর ব্যবস্থা করতাম। এবং এই হসপিটালে যে প্রবাসী ভাই অসুস্থ থাকতেন আমরা আমাদের ওয়েলফেয়ার কমিউনিটির তত্ত্বাবধানে আমরা তাদের খোঁজখবর নিতাম, তাদের কোনো অসুখ লাগবে কিনা, আমরা এই বিষয়গুলা হসপিটালের বিভিন্ন দায়িত্বরত যারা ছিলেন তাদের তত্ত্বাবধানে আমরা এটা খোঁজখবর নিয়ে তাদের সবসময় তাদের কেয়ার করতাম। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন এই করোনা প্রাদুর্ভাবের সময় আমাদের ত্রাণ বিতরণ থেকে শুরু করে ক্যাম্পেইং এবং ইফতার চেয়ারি বিতরণ থেকে শুরু করে আমাদের যে অ্যাক্টিভিটিটুকু আপনারা দেখেছেন 6 মাস পূর্বে, আমি আপনাদের জ্ঞাতার্থের জন্য আপনাদেরকে জানাচ্ছি, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন আজকে দীর্ঘ 6 মাস আমাদের ওয়েলফেয়ারের সামাজিক কোনো কার্যক্রমে কি আমরা জড়িত আছি? আমাদের একটি কাজ, শুধু আমরা বিজনেস নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের সামাজিক কোনো কার্যক্রম ইতিপূর্বে আমাদের নাই, কারণ আমাদের সামাজিক কাজ অনেক হয়ে গেছে, এখন আর আমাদের প্রয়োজন নেই। পরিশেষ আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। সর্বসাকুল্যে তাজউদ্দিন সাহেব বা বিভিন্ন ব্লগার লাইভের মাধ্যমে এসে অনেক লোভনীয় অফার দিয়ে থাকেন। যেমন সেটা কেন দিয়ে থাকেন সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, যে অফারগুলো দেওয়ার পিছনে কারণ হলো যে যেন ওদের প্রতি আকৃষ্ট থাকা যায়, ওরা যেন বিজনেসটুকু ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে, তারই একটা অংশ বিশেষ পরিকল্পনা মাফিক। যেমন আমরা এই প্রত্যেকটা জেলায় এক একটা হসপিটাল করব, প্রত্যেকটা থানায় এক একটা মসজিদ করব, প্রবাসীদের জন্য আমরা প্লেন কিনে ফেলছি, এবং বাহারান প্রবাসীদের জন্য এখানে বিশাল আকারের সুপার মার্কেট আমরা করে ফেলছি প্রবাসীদের কল্যাণের জন্য। যারা আপনারা বিভিন্ন ব্লগারের লাইভ দেখেন, আপনাদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম, আপনাদের বিবেকের কাছে চিন্তা করবেন যে এতগুলো অফার, কোন অফারটুকু বাস্তবায়িত হয়েছে আমরা পেয়েছি প্রবাসীরা, আর এটা কেন করা হচ্ছে, এটা করার কারণ কি? আমাদের প্রবাসী ভাইয়েরা নিরীহ, সহজ সরল, বোকা টাইপের হয়, বা বোকা টাইপের আমরা আমাদেরকে ব্যবহার করার জন্য, বিজনেসকে চাঙ্গা করার জন্য আমাদেরকে ব্যবহৃত করা হয়, আমরা ব্যবহৃত হই, কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে দেখি না। আশা করি বিষয়টুকু আপনারা বিবেচনা করে দেখবেন, চিন্তা ভাবনা করবেন কতটুকু আপনারা ব্যবহৃত হচ্ছেন বা আমরা ব্যবহৃত হচ্ছি। পরিশেষ আমি আমার রিজাইন লেটারের মধ্যে যে কথাগুলো বলে গেছি, এগুলোর ডকুমেন্টস যদি আপনারা যদি চান, যে কোনো মুহূর্তে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, লাইভের মাধ্যমে কমেন্ট করবেন বা আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করব। এবং কি আমার মনে হয় তেমন একটা প্রয়োজন হবে না, এই আমাদের চেয়ারম্যান সাহেবের লাইভ বা পোস্টের মাধ্যমে যাই একবার ঘুরে আসবেন, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন। এরপরও যদি কারো কোনো সন্দেহ থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের লাইভে কমেন্ট করবেন বা আমার ইনবক্সে যোগাযোগ করবেন, আপনাদের প্রত্যেকটা এই ডকুমেন্টস আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিশেষ আমি আমার লাইভটি শেষ করার পূর্বে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। অনেক ধৈর্য সহকারে আপনারা আমাদের লাইভটুকু দেখেছেন, আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জানি আমি কোনো প্রফেশনাল লাইভ করি না, বা এটা আমার বিজনেস নয়, আমার পেশাও নয়, অনেক ভুলভ্রান্তি হয়েছে। আশা করি আপনারা আমার এই
লাইভটুকুর মধ্যে যেটুকু ভুল হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এটাই আমার শেষ লাইভ। যদি আবারও কখনো লাইভে আসতে হয় তো ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক আকর্ষণীয় অফার নিয়ে আসব এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব, ডকুমেন্টস এবং প্রমাণ সহকারে অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।